হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে সায়েন্স বিডি একাডেমিতে স্বাগত। তো আমরা এর আগের ক্লাসগুলোতে অবতল দর্পণ সম্পর্কে শিখে এসেছি। তো আজকে আমাদের টপিকস হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ কীভাবে কাজ করে, উত্তল দর্পণের সামনে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব দেখতে কীরকম হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, সোজা হবে না উল্টা হবে, ছোট হবে না বড় হবে, অথবা খর্বিত হবে না বিবর্ধিত হবে, সেটা সম্পর্কে আজকে আমরা শিখব। তো শেখার আগে আমাদের উত্তল দর্পণ একটু দেখার দরকার আছে, কারণ উত্তল দর্পণ দেখতে কীরকম সেটা আমরা তাহলে কিভাবে বুঝবো। উত্তল দর্পণ বোঝার জন্য দেখেন, আজকে আমাদের টপিকস উত্তল দর্পণ। আমরা কিছু ছবি এঁকেছি, এই ছবিটা থেকে আমরা আসলে উত্তল দর্পণ সম্পর্কে শিখব। আপনারা বাসায় যখন খাতা কলমে আঁকবেন তখন অবশ্যই একটা কম্পাস ব্যবহার করবেন, কম্পাস এবং পেন্সিল ব্যবহার করবেন, সাথে একটা স্কেল রাখবেন। দেখুন, আমরা কম্পাসের কাঁটাটা এখানে ধরে আমরা একটা বৃত্তের কিছু অংশ আঁকব। বৃত্তের কিছু অংশ আঁকলে নিশ্চয়ই যেই পয়েন্টটাকে কেন্দ্র করে আমি বৃত্তের কিছু অংশ আঁকব সেটা হলো আমাদের কেন্দ্র। আর কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা কি পাবো? ফোকাস বিন্দু পাবো। তাহলে আমাদের এটা হবে ফোকাস এবং এটা হবে কেন্দ্র। এখন কথা হলো উত্তল দর্পণ কাকে বলে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমাদের হাতটাকে, এই অংশটাকে যদি আমরা এইভাবে সাজাই তাহলে এই ভিতরের অংশটাকে আমরা বলবো হলো অবতল এবং বাইরের অংশটাকে আমরা বলবো হলো কি? উত্তল। তো আমরা আজকে উত্তল দর্পণ সম্পর্কে আঁকবো। তাহলে এই অংশটাতে আমরা কি করব? এই অংশটাতে কিছু ডট ডট লাইন দেব। তাহলে আমাদের উত্তল দর্পণ দেখতে এরকম হবে। আমরা যদি কিছু অংশ আঁকি তাহলে এই অংশটাতে আমরা ডট ডট দিচ্ছি, তার মানে বুঝাতে চাচ্ছি হলো এটা হলো দর্পণের পিছনের সাইড। কোন দর্পণ? উত্তল দর্পণের পিছনের সাইড। তো যথারীতি আমাদের কেন্দ্র এবং ফোকাস অবশ্যই থাকবে। এই হলো কেন্দ্র, এই হলো ফোকাস, অবশ্যই থাকবে। কিন্তু আমরা যদি এভাবে আঁকি তাহলে আমাদের হবে না। তাহলে আমরা কি করব? এই যে এই রেখাটাকে আমরা বলেছিলাম প্রধান অক্ষ। প্রধান অক্ষকে সামনের দিকে বর্ধিত করব। তাহলে এখন আমরা এই ছবিটা একটা উত্তল দর্পণের ছবি পূর্ণাঙ্গভাবে আঁকি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি প্রথমে একটা বৃত্তের কিছু অংশ কেটে নেব। তাহলে এই হলো বৃত্তের কিছু অংশ কেটে নিলাম, যার একটা কেন্দ্র থাকবে এবং একটা কি থাকবে? ফোকাস থাকবে। এই হলো কেন্দ্র, এই হলো আমাদের ফোকাস। এই রেখাটাকে সামনের দিকে আমরা বর্ধিত করব। বর্ধিত করে কেন্দ্র থেকে এই বৃত্তের এই অংশ পর্যন্ত যতটুকু দূরত্ব, ঠিক ততটুকু দূরত্ব নিয়ে আমি আরেকটা কেন্দ্র আঁকবো, ঠিক সমান দূরত্ব কিন্তু, হ্যাঁ। তাহলে এটা হবে আরেকটা কেন্দ্র এবং এখান থেকে ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব নিয়ে আমি আরেকটা ফোকাস আঁকবো। তাহলে আমরা দুইটা ফোকাস পেয়ে গেলাম। যেহেতু এটা একটা উত্তল দর্পণ তাহলে নিশ্চয়ই এই অংশটাতে ডট ডট লাইন থাকবে। তাহলে আমাদের এই একটা উত্তল দর্পণ আঁকা শেষ হয়ে গেল। এখন আমরা বস্তুকে বসাবো। কোথায় বসাবো? অবশ্যই দর্পণের সামনের সাইডে বসাবো। নিশ্চয়ই এই অংশটাতে বস্তুকে বসাতে হবে। এই বস্তুকে বসালে আমরা কোনো প্রতিবিম্ব পাবো না, কারণ এটা হলো দর্পণের পিছনের সাইড। দর্পণের পিছনের সাইডে যদি আমরা বস্তুকে বসাই তাহলে কখনোই প্রতিবিম্ব পাওয়া যাবে না, এই জন্য সামনে বসাতে হবে। এখন সামনে বসালে তার প্রতিবিম্ব দেখতে কীরকম হবে সেটার জন্য আমি 3টা রুলস লিখে দিয়েছি। প্রতিবিম্ব আঁকার নিয়ম, তার জন্য হলো 1, 2 এবং 3টা রুলস আমাদের ব্যবহৃত হবে। এই 3টা রুলস আমি এখন আপনাদেরকে বলবো না, আমরা একটা ছবি আঁকি, ওই ছবির সাপেক্ষে যদি আমি এই 3টা রুলসকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি তাহলে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে একটা বস্তুকে এই জায়গাটায় রাখি, কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখি। তাহলে আমরা 1 নাম্বার ছবিটা আঁকবো কি? 1 নাম্বার ছবি, কেন্দ্র ও ফোকাসের মাঝে বস্তুকে রাখলে, কেন্দ্র ও ফোকাসের মাঝে, কেন্দ্র ও ফোকাসের মাঝে। তাহলে কেন্দ্র কোথায় আমাদের কেন্দ্রটা হলো এইখানে। আমি কিন্তু সামনের সাইডে রাখতে হবে অবশ্যই, কারণ সামনের সাইডে যদি আপনারা না রাখেন তাহলে প্রতিবিম্ব কখনোই তৈরি হবে না। এই জন্য সামনের সাইডে আমি রাখবো। তাহলে দর্পণের সামনের সাইড হলো এইটা, কেন্দ্র এবং ফোকাসের মাঝে। এই হলো কেন্দ্র এবং এই হলো ফোকাস, তাদের মাঝখানে রাখতেছি। কাকে রাখতেছি? একটা বস্তুকে রাখতেছি। যথারীতি বস্তুটার একটা নাম দেব এক্স এবং ওয়াই। এখন যখনই আপনারা বস্তুকে দেখবেন, আমি বলেছিলাম, বারবার করে বলতেছি যে বস্তুটার 2টা পয়েন্ট থেকে আমরা আলোকরশ্মি নেব। একটা হলো বস্তুর উপরের পয়েন্ট থেকে এবং একটা হলো বস্তুর নিচের পয়েন্ট থেকে। এবং এও বলে দিয়েছিলাম বস্তুর নিচের পয়েন্ট থেকে শুধুমাত্র একটা আলোকরশ্মিকে নেব, আর বস্তুর উপরের পয়েন্ট থেকে সবসময় 2টা আলোকরশ্মি নেব। তাহলেই আমরা একটা প্রতিবিম্ব তৈরি করতে পারবো। এছাড়া প্রতিবিম্ব তৈরি করা কখনোই সম্ভব না।
তাহলে আমি বস্তুটার নাম দিলাম এক্স এবং ওয়াই। এখন আপনারা একটু লক্ষ্য করেন, আলোকরশ্মি প্রধান অক্ষের উপর দিয়ে গেলে তা প্রতিফলিত হয়ে বিপরীত দিকে চলে আসবে। এটা ছিল আমাদের প্রথম রুলস। আলোকরশ্মি আমি দুইটা পয়েন্টকে আন্ডারলাইন করব। প্রধান অক্ষের উপর দিয়ে গেলে কোন দিকে চলে আসবে? বিপরীত দিকে চলে আসবে। বাধাপ্রাপ্ত হয়ে কোন দিকে চলে আসবে? বিপরীত দিকে চলে আসবে। দেখুন, এগুলো আপনারা কাঁটা কম্পাস ব্যবহার করে আঁকার চেষ্টা করবেন, কারণ হলো আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আঁকতেছি, এই জন্য দাগগুলো একটু বাঁকা হতে পারে, কিন্তু আপনারা যখন পরীক্ষার খাতায় আঁকবেন তখন অবশ্যই যাতে দাগগুলো খুবই ক্লিয়ার হয় এবং পরিমাপ করে আঁকার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা একটা বস্তুকে নিলাম। বস্তুটা সবসময় বলেছিলাম যে নিচের পয়েন্ট থেকে আমরা আলোকরশ্মিকে নেওয়ার চেষ্টা করব। নিচের পয়েন্ট থেকে কয়টা আলোকরশ্মি নেব? একটাই আলোকরশ্মি নেব। তাহলে এই বরাবর আলোকরশ্মিটা যাবে, কিন্তু আলোকরশ্মিটা যাচ্ছে কার গায়ের উপর দিয়ে? অবশ্যই প্রধান অক্ষের গায়ের উপর দিয়ে। তাহলে রুলসটা কি? প্রধান অক্ষের উপর দিয়ে গেলে প্রতিফলিত হয়ে তা বিপরীত দিকে, তাহলে এই আলোকরশ্মিটা এখান থেকে আসবে, এসে এই দর্পণে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে কোন দিকে চলে যাবে? ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। তাহলে এই অংশটা কি আমরা বুঝতে পেরেছি? এই অংশটা বুঝতে পেলে আমাদের নিচের পয়েন্টের কাজ শেষ, কারণ আমরা বলেছিলাম বস্তুটা শুধুমাত্র নিচের অংশ থেকে একটাই আলোকরশ্মি নেব। এবার হলো উপরের পয়েন্ট থেকে। উপরের পয়েন্ট থেকে আলোকরশ্মি নেব কিভাবে? উপরের পয়েন্ট থেকে আলোকরশ্মি নেব প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে এইটা হলো আমাদের প্রধান অক্ষ। এই বাহুটা নিয়েছি হলো কি? প্রধান অক্ষের কীরকম? সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোকরশ্মি যায়, এক্স পয়েন্ট থেকে একটা আলোকরশ্মি নিচ্ছে কীভাবে? প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি গেলে তা প্রতিফলিত হয়ে, তাহলে আমি সমান্তরালের নিচে আন্ডারলাইন করলাম এবং প্রতিফলিত হয়ে ফোকাস থেকে আসছে বলে মনে হবে, এই পুরো অংশটার উপর আন্ডারলাইন করলাম। এখন স্যার, ফোকাস থেকে আসছে বলে মনে হয়, যখনই এই শব্দটা থাকবে ফোকাস থেকে আসছে বলে মনে হয়, তখনই বুঝতে হবে যে কোন ফোকাস থেকে আসবে, এই ফোকাস থেকে না এই ফোকাস থেকে আসবে। যখন এই শব্দটা লিখে থাকবে আসছে বলে মনে হয়, তখনই বুঝে নিতে হবে যে এখানে কোনো একটা কাল্পনিক ঘটনা ঘটছে। আর কাল্পনিক ঘটনা কিভাবে ঘটবে? দেখেন, এইখানের ফোকাস থেকে যদি আসে তাহলে এটা কোনো কাল্পনিক ঘটনাটা, এটা একটা বাস্তব ঘটনা, কারণ এই ফোকাসটা দর্পণের সামনে আছে। কিন্তু এই ফোকাস থেকে আলোকরশ্মি যদি আসে তাহলে এইটা অবশ্যই কাল্পনিক ঘটনা। কেন? এই ফোকাসটা দর্পণের পিছনে আছে। তাহলে দর্পণের পিছনে যদি থাকে, আলোকরশ্মি যদি দর্পণের পিছনে থাকে, তাহলে সেখান থেকে আসছে বলে আমার কাছে একটা মনে হচ্ছে যে ফোকাস থেকে আসছে বলে আলোকরশ্মি ফোকাস থেকে আসছে বলে মনে হবে। যখন এই কথাটা থাকবে তখন আমরা এই ফোকাসটা থেকে আলোকরশ্মিকে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই ফোকাস থেকে আলোকরশ্মি আসছে, তাহলে এইখান থেকে এই পর্যন্তকে যেহেতু আসছে বলে মনে হয়, তাহলে এই পর্যন্ত আমি ডট ডট লাইন দেব। এরপরে আলোকরশ্মিটাকে আপনি এই বরাবর দিয়ে দিবেন। তাহলে এটা হবে আপতিত রেখা এবং এটা হবে প্রতিফলিত রেখা। তাহলে আমাদের নিয়মটা ছিল কি? আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলে, প্রধান অক্ষের সমান্তরালে আসলো, দর্পণে বাধাপ্রাপ্ত হলো এবং এই ফোকাস থেকে আলোকরশ্মিটা প্রতিফলিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। এবার আসুন, আমাদের 2 নম্বর রুল শেষ। তাহলে আমরা এই বস্তুটার ওয়াই পয়েন্ট থেকে একটা আলোকরশ্মি নিলাম, এক্স পয়েন্ট থেকে আমরা একটা আলোকরশ্মি নিব, কিন্তু এক্স পয়েন্ট থেকে আমি সবসময় বলেছিলাম কি? 2টা আলোকরশ্মি নেওয়ার চেষ্টা করব। তাহলে এক্স পয়েন্ট থেকে আমাদের আরেকটা আলোকরশ্মি কোন দিকে হবে? সেই পয়েন্টটা হবে, দেখেন, আলোকরশ্মি কেন্দ্রগামী হলে, মানে এই কেন্দ্রগামী কথাটার অর্থ হলো কেন্দ্রের দিকে যাচ্ছে, এরকম যদি কিছু মনে হয়, আলোকরশ্মি কেন্দ্রগামী হলে। কেন্দ্রগামী মানে কি? এই যে এখানে যে কেন্দ্রটা দেখছেন, এখান থেকে আলোকরশ্মিটা আসলো, আসার পরে যদি তাকে দেখে মনে হয় যে আলোকরশ্মিটা এই বস্তু থেকে এসে কেন্দ্রের দিকে যাচ্ছে, এরকম যদি মনে হয়, তাহলে আমরা আলোকরশ্মিটাকে বলবো হলো কেন্দ্রগামী, মানে কেন্দ্রের দিকে যাচ্ছে এরকম মনে হয়। আমি আগে এঁকে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি এটা ভেঙে এঁকেছি, আপনারা একবারে আঁকার চেষ্টা করবেন। আপনারা যেহেতু স্কেল ব্যবহার করবেন, স্কেলে ধরে একবারে আঁকার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এখান থেকে আলোকরশ্মিটা নেব, কোথা থেকে? বস্তুর এক্স পয়েন্ট থেকে। এখান থেকে একটা আলোকরশ্মি যাবে, সে আলোকরশ্মিটাকে দেখে যদি মনে হয় যে সেটা কেন্দ্র থেকে আসছে বলে মনে হয়, তাহলে এই পর্যন্ত তাকে ডট ডট লাইন দিবেন। তাহলে আলোকরশ্মি যদি কেন্দ্রগামী হয়, তাহলে তা প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে আসে। কোন দিকে চলে আসবে?
ঠিক বিপরীত দিকে, তাহলে এই কেন্দ্রগামী হয়েছে আলোক রশ্মিটা বাধাপ্রাপ্ত হয়ে কোন দিকে যাবে, ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। তাহলে এই হলো আমাদের আঁকা শেষ। ওয়াই পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি নিলাম এবং এক্স পয়েন্ট থেকে দুইটা আলোক রশ্মি পেয়ে গেলাম। এখন তাদের প্রতিফলিত রেখাগুলোকে আমি একটু বর্ধিত করি। এই পয়েন্টের প্রতিফলিত রেখা হলো এটাকে বর্ধিত করলে এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে, এবং এই পয়েন্টের প্রতিফলিত রেখা হলো এটাকে বর্ধিত করলেও এটা সামনের দিকে যাবে। আপনাদের কাছে কি দেখে মনে হয় এই প্রতিফলিত রেখাটা কি জীবনও মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? জীবনও স্যার মিলিত হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য তাদেরকে আমি দর্পণের দিকে, মানে দর্পণের মধ্যে আমি বর্ধিত করব, মানে পিছনের দিকে বর্ধিত করব। পিছনের দিকে বর্ধিত করলে তারা এই পয়েন্টে এসে মিলিত হয়। আসলে এই পয়েন্টে যে মিলিত হয়েছে সেটা মূলত এক্স পয়েন্টের প্রতিফলিত রেখাগুলো মিলিত হয়েছে, এই জন্য তার নাম দেব হলো কি এক্স প্রাইম। এখানে একটা অ্যারো চিহ্ন দেব, অ্যারো চিহ্ন দিয়ে এখানে একটা লম্ব টানবো, তাহলে এই জায়গাটায় হবে হলো ওয়াই প্রাইম। তাহলে এক্স ওয়াই যে বস্তুটা আছে তার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব হলো এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। এখন তার আকৃতি, প্রকৃতি এবং অবস্থান আমরা এই তিনটা পয়েন্টকে নির্বাচন করার চেষ্টা করব। প্রথমে আসি আকৃতি। এই বস্তুটা যেরকম আছে, যতটুকু সাইজ, এই প্রতিবিম্বটা সাইজ কি ততটুকু হয়েছে? হয়নি, ছোট হয়েছে। এই জন্য আমরা বলবো হলো কি খর্বিত, অথবা আপনারা বলতে পারেন কি ছোট, এটা বলতে পারেন। প্রকৃতি আপনারা একটু লক্ষ্য করেন তো, বাস্তব হবে না অবাস্তব হবে? আমি বলেছিলাম যে যদি দর্পণের সামনে হয় তাহলে সব সময় কি বাস্তব, আর যদি দর্পণের পিছনে হয় তাহলে সবসময় অবাস্তব। তাহলে প্রতিবিম্বটা ঘটিত হয়েছে দর্পণটার পিছনে, তার মানে এটা হবে অবাস্তব। অবস্থান কোথায় অবস্থান করতেছে দেখেন তো, ফোকাসের মধ্যে, দর্পণ এবং ফোকাসের মাঝে প্রতিবিম্বটা কোথায় অবস্থান করতেছে? এই হলো ফোকাস, এই হলো দর্পণ। তাহলে দর্পণ এবং ফোকাসের মাঝে, দর্পণ ও ফোকাসের মাঝে শেষ আমাদের। তাহলে কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্বগুলো দেখতে এরকম হবে, ছোট হবে, অবাস্তব হবে। দর্পণ এবং ফোকাসের মাঝে তার প্রতিবিম্বের অবস্থান হবে। এখন আসুন আমরা 2 নম্বর পয়েন্টটা আঁকি। 2 নম্বর পয়েন্ট হলো কি? 2 নম্বর পয়েন্ট, এই উত্তল দর্পণের ক্ষেত্রে 2 নম্বর জায়গায় আমরা বস্তুকে রাখবো। 2 নম্বর কোথায় রাখতে পারি বলেন? কেন্দ্রের উপরে। বস্তুটাকে কোথায় রাখবো? কেন্দ্রের উপরে যদি বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব দেখতে কীরকম হবে? যথারীতি আমাদের দর্পণের যে কমন অংশটুকু সেটা আমরা এঁকে ফেলি। তো কমন অংশটুকু হলো এরকম, কমন অংশটুকু যার একটা কেন্দ্র থাকবে, এখানে একটা কেন্দ্র দিলাম, এখানে একটা ফোকাস থাকবে, এখানেও একটা ফোকাস থাকবে, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র। আমি বস্তুকে রাখবো কোথায়? দর্পণের সামনে কেন্দ্রের উপরে বস্তুকে রাখবো। কোথায় রাখবো? কেন্দ্রের উপরে। তাহলে তার প্রতিবিম্ব দেখতে কীরকম হবে? বস্তুটার নাম দিলাম এক্স এবং ওয়াই। যথারীতি নিচের পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি নেব, সেটা যাবে প্রধান অক্ষের উপর দিয়ে, বাধাপ্রাপ্ত হয়ে ঠিক বিপরীত দিকে চলে যাবে। 2 নম্বর পয়েন্ট, এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নেব, সেটা কোন দিক থেকে আসছে বলে মনে হবে? এই যে 2 নম্বর রুলস কি বলে? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। কোথায়? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এ হলো ফোকাস, এই ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এটা একটা কাল্পনিক জিনিস, এই জন্য আমি কি করব? দর্পণের পিছনের সাইডটাকে ডট ডট দেবো এবং দর্পণের সামনের সাইডটাকে একটা রেখা দিয়ে এঁকে দেখাবো। 3 নম্বর পয়েন্ট, আলোক রশ্মি যদি কেন্দ্রগামী হয়, মানে কেন্দ্র থেকে যদি কোনো আলোক রশ্মি এরকম আসছে যদি বলে মনে হয়, এরকম কেন্দ্র থেকে যদি কোনো আলোক রশ্মি আসছে বলে মনে হয়, কেন্দ্র থেকে আলোক রশ্মি যদি এরকম আসছে বলে মনে হয়, তাহলে এই অংশটুকু, দর্পণের সামনের অংশটুকুকে স্ট্রেট লাইন দেব, বাধাপ্রাপ্ত হয়ে ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। তাহলে এক্স পয়েন্টের প্রতিফলিত রেখাগুলোকে এইদিকে বর্ধিত করলে তারা জীবনও মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে তাদেরকে যদি দর্পণের পিছনে বর্ধিত করি তাহলে তারা এই পয়েন্টে মিলিত হবে। তাহলে আলটিমেটলি এক্সের
এক্সের প্রতিবিম্বটা হবে এক্স প্রাইম, এখানে একটা অ্যারো চিহ্ন দেব এবং এই বরাবর একটা লম্ব টানবো, তাহলে এটা হবে কি ওয়াই প্রাইম। এখন হলো আবার একইভাবে আমরা আকৃতি হবে কি খর্বিত অথবা ছোট, প্রকৃতি, দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই জন্য হবে অবাস্তব। অবস্থান, কোথায় অবস্থান করতেছে? ফোকাস ও দর্পণের মাঝে। আপনারা লক্ষ্য করেন এই হলো ফোকাস, এই হলো দর্পণ, এর মাঝে অবস্থান করতেছে, তাহলে ফোকাস ও দর্পণের মাঝে। তাহলে আমরা এই অংশটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। এখন তাহলে কেন্দ্রের উপরে যদি কোনো বস্তুকে আমরা রাখি তাহলে তার প্রতিবিম্ব হবে খর্বিত, অবাস্তব, ফোকাস ও দর্পণের মাঝে। আরেকটা হবে ছোট হইছে না বড় হইছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট হইছে, এই ছোটর আরেকটা নাম কি খর্বিত, ঠিক আছে, খর্বিত হয়েছে। এখন 3 নাম্বার, এটা ছিল আমাদের 2 নাম্বার, এখন আমরা করব কি 3 নাম্বার। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা ওই যথারীতি একই রকমের, বারবার আঁকতে হচ্ছে। আমরা বারবার এঁকে দেখিয়ে দিচ্ছি যে বস্তুকে কোথায় কোথায় রাখলে তার প্রতিবিম্ব দেখতে কীরকম হবে। আমরা এখন করব হলো 3 নাম্বার। 3 নাম্বার হলো কেন্দ্রের বাইরে। আগের ক্লাসে বলেছিলাম কেন্দ্রের বাইরে কথাটার অর্থ কি? অসীমে যদি বস্তু থাকে, কেন্দ্রের বাইরে মানে কি অসীমে। তাহলে যথারীতি আমাদের ছবির কমন যে অংশটুকু সেগুলো আমরা এঁকে ফেলি। এটা একটা কি দর্পণ? এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণটা আমরা এঁকে ফেলতেছি। উত্তল দর্পণ যার একটা কি থাকবে, যার একটা কেন্দ্র থাকবে, একটা ফোকাস থাকবে, একটা কেন্দ্র থাকবে। আমরা কোথায় রাখবো বস্তুকে? কেন্দ্রের বাইরে। এই জন্য কেন্দ্রটা এখানে, বস্তুকে রাখলাম হলো এই জায়গাটায়। বস্তুকে রাখলাম কোথায়? এই জায়গাটায়। তাহলে কেন্দ্রের বাইরে মানে অসীমে, বস্তুটা একটা নাম দিচ্ছি যথারীতি। এখন ওই আগের মতনই কী করব, এখন আমরা নিচের পয়েন্ট থেকে, বস্তুটার নিচের পয়েন্ট থেকে একটা আলোকরশ্মিকে নেব, নিয়ে সে বাধাপ্রাপ্ত হয়ে ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। কারণ প্রথম রুলসে আমাকে বলছে আলোকরশ্মি প্রধান অক্ষের উপর দিয়ে গেলে তা প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে যাবে। 2 নম্বর রুলস, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে তা কোথা থেকে আসছে বলে মনে হবে? অবশ্যই ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই পর্যন্ত দর্পণের পিছনের সাইডকে ডট ডট, তারপরে সামনের দিকে অগ্রসর হলে দর্পণের সামনের সাইডটাকে স্ট্রেট লাইন করে দিলাম। এরপরে আলোকরশ্মি যদি কেন্দ্রগামী হয় তাহলে এই অংশটুকুকে আমরা স্ট্রেট লাইন দিয়ে দিব। এখান থেকে আসছে, বাধাপ্রাপ্ত হয়ে ঠিক বিপরীত দিকে চলে যাবে। এরা মিলিত হয়েছে এই জায়গাটায়, তাহলে এটা হলো এক্স পয়েন্টে, তাহলে এটার নাম হলো এক্স প্রাইম। এখানে একটা অ্যারো চিহ্ন দেব, এটা হবে ওয়াই প্রাইম। তাহলে দেখেন এই এতক্ষণ পর্যন্ত আমরা 3টা ছবি এঁকেছি। 3টা ছবি একই রকম দেখতে এবং সবচেয়ে চমৎকার বিষয় হলো 3টা ছবি বস্তুকে আস্তে আস্তে যত দূরে সরাচ্ছি প্রতিবিম্বটা আস্তে আস্তে তত ছোট হচ্ছে। তাহলে এর আকৃতি, প্রকৃতি এবং তার অবস্থান, যদি আমরা নির্ণয় করতে চাই, আকৃতিটা দেখতে কীরকম? আকৃতিটা অবশ্যই ছোট বা খর্বিত। প্রকৃতি অবাস্তব। কেন অবাস্তব? কেন? দর্পণের পিছনে আছে। অবস্থান কোথায় আছে? ফোকাস ও কেন্দ্রের মাঝে। দর্পণের মাঝে। ফোকাস ও দর্পণের মাঝে কথাটা হবে কি? ফোকাস ও দর্পণের মাঝে। এখন খুবই একটা ইন্টারেস্টিং ছবি আঁকবো এবং দিস ইজ লাস্ট টপিক অফ মাই ক্লাস। আচ্ছা, এখন আমরা বস্তুটাকে রাখবো হলো ফোকাসের মধ্যে। বস্তুটাকে রাখবো কোথায়? ফোকাসের মধ্যে। তাহলে তার প্রতিবিম্ব দেখতে কীরকম হবে সেটা আমরা আঁকবো। কোথায় রাখবো? ফোকাসের মধ্যে। ফোকাসের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে রাখি, যথারীতি আমাদের ছবির যে কমন অংশটুকু আছে আমরা সেইটুকু এঁকে ফেলি। এটা একটা উত্তল দর্পণ, এ হলো আমাদের উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে একটা কি থাকবে? এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র, এই হলো একটা ফোকাস, এই হলো একটা ফোকাস। বস্তুকে রাখবো কোথায়? বলেছিলাম যে ফোকাসের মধ্যে। বস্তুকে রাখবো কোথায়? ফোকাসের মধ্যে। বস্তুটা একটা নাম দিচ্ছি এক্স এবং ওয়াই।
আগের নিয়ম, প্রথম রুলসটা ওয়াই পয়েন্ট থেকে একটা আলোকরশ্মি যাবে, বাধাপ্রাপ্ত হয়ে ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। 2 নম্বর রুলস, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে এই হলো প্রধান অক্ষের সমান্তরালে আসছে, সেটা কোন দিক থেকে আসছে বলে মনে হবে? এই ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এই গেল 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস, আলোকরশ্মি যদি কেন্দ্রগামী হয়। আলোকরশ্মি কেন্দ্রগামী মানে কি? এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো ডট ডট লাইন আঁকলাম, ডট ডট লাইন আঁকার পরে আমরা এখানে স্ট্রেট লাইন করে দিলাম, কারণ এটা হলো কি দর্পণের কোন সাইডটা? এটা হলো দর্পণের সামনের সাইডটা। দর্পণের সামনের সাইডটাকে আমরা স্ট্রেট লাইন করে দেব এবং দর্পণের পিছনের সাইডটাকে আমরা কি করব? ডট ডট লাইন দেব। তাহলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এইখানে মিলিত হয়েছে, তাহলে এটা হবে কি এক্স প্রাইম, এবং এখানে একটা অ্যারো চিহ্ন দেব, এখানে বলতে পারি হলো কি ওয়াই প্রাইম। তাহলে বস্তুটার আকৃতি, প্রকৃতি এবং অবস্থান আকৃতি হবে ছোট অথবা খর্বিত। প্রকৃতি হবে অবাস্তব। কেন অবাস্তব? দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হয়েছে। অবস্থান কোথায় আছে? ফোকাস এবং দর্পণের মাঝে আছে। এটা লিখলাম না, প্রত্যেকটাতে একই রকম হয়েছে। তাহলে আপনারা খুব সহজে উত্তল দর্পণ সম্পর্কে আজকে শিখে ফেললেন। দেখেন, উত্তল দর্পণ আঁকার জন্য, অবতল দর্পণ আঁকার জন্য যেমন 4টা রুলস ছিল, উত্তল দর্পণ আঁকার জন্য মাত্র 3টা রুলস, এবং অবতল দর্পণ আঁকার জন্য এক এক ছবি আঁকার জন্য এক এক রকমের রুলস ব্যবহৃত হতো। কিন্তু উত্তল দর্পণ আঁকার জন্য প্রত্যেকবারই এই 3টা রুলসই ব্যবহৃত হবে এবং প্রত্যেকটা ছবি দেখতে একই রকম হবে। আপনাদের পরীক্ষায় আপনারা যদি এই অংশটুকু, এই 4টা ছবি যদি বুঝতে পারেন, আপনাদের পরীক্ষায় যেই ধরনের কোশ্চেন আসুক না কেন আপনারা খুব অনায়াসে পারবেন, এটা আমি এক্সপেকটেশন করতেছি। তাহলে এই ছবিগুলো একটু মনোযোগ দিয়ে বাসায় স্টাডি করবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। অবশ্যই কম্পাস এবং পেন্সিল ব্যবহার করে আঁকার চেষ্টা করবেন, তাহলে ছবিগুলো দেখতে স্ট্রেট এবং খুব সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আমরা আজকের ক্লাসে যা যা শিখেছি এটা নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।